তো বন্ধুরা, কেমন হবে যদি আপনার কোনো পুরনো বন্ধু আপনাকে এমন একটি গিফট দেয় যার ভেতরে লুকিয়ে আছে অন্ধকার এক রহস্য, যার ভেতর লুকিয়ে থাকা সত্তাটি কোনো মানুষ নাকি মানুষ নয়, নাকি অন্য জগতের কেউ, তা আমি নিজেও জানি না। তবে এটা জানি যে তার থেকে কিভাবে বাঁচতে হবে। তার থেকে বাঁচতে হলে একটি রুলস, তার থেকে চোখ সরানো যাবে না। যদি তার থেকে এক সেকেন্ডের জন্য আপনি নিজের নজর সরিয়েছেন, তবে সে একটু একটু করে বেরিয়ে আসবে তার দুনিয়া থেকে। তো এক্সপ্লেইন করছি এমনই এক হাড়হিম করা সাইকো হরর শর্ট ফিল্ম, আদার সাইড অফ দ্য বক্স। কাহিনীর শুরুতে আমরা বেন আর তার ওয়াইফ রেচেলকে দেখতে পাই। ক্রিসমাসের সময় চলছিল এবং তারা দুজন মিলে রান্নাঘরের রাতের খাবারের জন্য একটা স্পেশাল ডিশ তৈরি করছিল। তাদের মধ্যকার রোমান্টিক কথাবার্তা ও কেমিস্ট্রি দেখে খুব সহজেই বোঝা যাচ্ছিল যে তারা একে অপরকে কতটা ভালোবাসে এবং কত সুখের একটি রিলেশনশিপে তারা রয়েছে। ঠিক তখনই তাদের বাড়ির প্রধান দরজায় কেউ জোরে নক করে। বেন রান্নাঘরের জানালা দিয়ে উকি মেরে দেখে যে বাইরে আর কেউ নয়, তার একজন পুরনো বন্ধু দাঁড়িয়ে আছে। তার নাম শন এবং শনের দু হাতে ধরা ছিল একটি র্যাপিং করা সুন্দর গিফটের বক্স। তো শনকে দরজার বাইরে দেখে বেন আর রেচেল খুশি হওয়ার বদলে দেখা যায় তাদের চোখে মুখে একটা চরম অস্বস্তি আর বিরক্তির ছাপ ফুটে ওঠে। আসলে শন ছিল রেচেলের এক্স বয়ফ্রেন্ড। রেচেল রাগ এবং আতঙ্ক মেশানো গলায় বেনকে সরাসরি বলেই দেয়, আমি কোনো মতেই তার সামনে যাব না বা বিন্দু মাত্র কোনো কথা বলতে চায় না। পরিস্থিতি সামলানোর জন্য বেন রেচেলকে কিচেনেই থাকতে বলে এবং নিজে গিয়ে দরজা খোলে। শন ঘরের ভেতরে আসার পর বেনের সাথে তার যে কথাবার্তা চলছিল তার মধ্যে কোনো আন্তরিকতা ছিল না। পুরো পরিবেশটাতে একটা চরম অকওয়ার্ডনেস বা অস্বস্তি কাজ করছিল। ওদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি যে অতীতে তাদের মধ্যে কোনো বড় একটি ঝামেলা হয়েছে, যার কারণে তাদের সম্পর্ক পুরোপুরি নষ্ট হয়ে গেছে। যদিও আমাদের শুরুতে পরিষ্কার জানানো হয় না যে সেই পুরনো ঝামেলাটা ঠিক কি ছিল। কথাবার্তার এক পর্যায়ে শন ঘরের এদিক সেদিক তাকিয়ে দেয়ালে ঝোলানো একটি ফ্রেমের ছবির দিকে তাকায়, যেখানে বেন আর রেচেল একসাথে ছিল। সেটা দেখে শন বেনের কাছে জিজ্ঞাসা করে, রেচেল কি বাসায় আছে? বেন কোনো ঝামেলা না বাড়িয়ে সঙ্গে সঙ্গেই একটি মিথ্যা কথা বলে দেয় যে না, রেচেল তো এখন বাড়িতে নেই, সে তার এক বান্ধবীর বাসায় গেছে ক্রিসমাসের ডেকোরেশন করতে সাহায্য করার জন্য। বেনের মুখে রেচেল বাড়িতে নেই এই কথাটা শোনার পর শনের অভিব্যক্তিতে একটি অদ্ভুত স্বস্তি বা খুশি দেখা যায়। সে একরকম খুশি হয় এবং নিচু স্বরে ভালোই হয়েছে এই কথাটা বলে। বেনেরও ব্যাপারটা খুব অকওয়ার্ড লাগে, কারণ সে রেচেলকে ভালোবাসতো। রেচেল বাড়িতে নেই শুনে শনের খুশি হওয়াটা ছিল খুবই আনএক্সপেক্টেড। এরপর আর কথা না বাড়িয়ে শন বেনের হাতে ওই গিফট বক্সটা তুলে দেয়। শন এখানে বেনকে এই গিফটটা যখন খুলতে বলে, ইনফ্যাক্ট শন বলে যে গিফটের যে কার্ড বা গিফট কার্ড আছে সেটা পরে পড়ে নিও, আগে তুমি আমার সামনে গিফটটা খোলো। বেন শনকে তাড়াতাড়ি বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছিল, কারণ রেচেল তার জন্য কিচেনে ওয়েট করছে। তাই সে শনের কথা মতো গিফটের রেড র্যাপিং পেপারটা ছিঁড়তে শুরু করে। কিন্তু বক্সটা খোলার পরে বেন অবাক হয়। র্যাপিং করা গিফট বক্সের ভেতরে কোনো উপহারই ছিল না, ছিল কেবল একটি সাধারণ কার্ডবোর্ডের বাক্স। আর সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল ওই বক্সের ওপরের ঢাকনাটা যখন ওই বেন সরায় তখন দেখা যায় তার ভেতরটা ঘন অন্ধকারে ঢাকা, যেন মনে হচ্ছিল ওটা কোনো বক্স নাই বরং ডার্ক রুম। ভেতরে এতটাই অন্ধকার ছিল যে কিছু দেখা যাচ্ছিল না, বরং রুমের যে আলোগুলো আসছিল সেই আলো সে বক্সের ভেতরে মিলিয়ে যাচ্ছিল। বেন বিরক্ত হয়ে শনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো রকম ইয়ার্কি করছো? এটা কেমন রসিকতা? কিন্তু বেনের এই প্রশ্নের কোনো জবাব শন দেয় না। তার চোখে মুখে তখন এক চরম অপরাধ বোধ আর ভয় কাজ করছিল। সে শুধু বেনের দিকে তাকিয়ে কাঁপানো গলায় বলে যে আই এম সরি বেন, আই এম সরি। আর এই কথাটা বলতে বলতেই শন কোনো এক অজানা আতঙ্কে সেখান থেকে তাড়াহুড়ো করে একরকম দৌড়েই বের হয়ে চলে যায়। শন চলে যাওয়ার পর বেন তার ডয়ারে থাকা একটি টর্চ লাইট বের করে বক্সটার ভেতরে আলো ফেলে, কিন্তু বিজ্ঞানের সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে
টর্চের আলোর রশ্মিগুলো বক্সের উপরিভাগেই আটকে যাচ্ছিল, ভেতরে প্রবেশই করছিল না। টর্চ অন করা সত্ত্বেও বক্সের ভেতরে শুধুই অন্ধকার দেখা যাচ্ছিল। এই অদ্ভুত কাণ্ড দেখে রেচেল আর রান্নাঘরে বসে থাকতে পারে না। সেও বক্সটার প্রতি ইন্টারেস্টেড হয়ে পড়ে এবং কৌতূহল ও ভয় নিয়ে বেনের পাশে এসে দাঁড়ায়। ওরা দুজনেই ফাইন্ড আউট করার ট্রাই করছিল যে বক্সের ভেতরে এক্স্যাক্টলি কি আছে। বেন তখন টেবিল থেকে একটা সাধারণ কাঠের পেন্সিল তুলে নেয় এবং সেটাকে পরীক্ষা করার জন্য বক্সের ভেতরে সেই অন্ধকারের মধ্যে ছুড়ে দেয়, কিন্তু আশ্চর্যজনকভাবে পেন্সিলটা বক্সের নিচে পড়ে যাওয়ার কোনো প্রতিধ্বনি বা শব্দ তারা শুনতে পায় না। এই পরিস্থিতি দেখে বেন এবং রেচেল দুজনেই একটু ভয় পেয়ে যায়, কারণ এই বক্স কোনোভাবেই নর্মাল লাগছিল না। তখন ওই বেনের মনে পড়ে যায় যে বক্সের সাথে শন একটা কার্ড বা চিঠিও দিয়েছিল। রেচেল সঙ্গে সঙ্গে সেই কার্ডটা পড়া স্টার্ট করে, যাতে লেখা ছিল, ডিয়ার বেন, আমি তোমার কাছে আগের সবকিছুর জন্য এখন ক্ষমা চাচ্ছি, কিন্তু আমাকে এই বক্সটা কাউকে না কাউকে দিতেই হতো, তাই আমি তোমাকেই চুজ করলাম। আমি এর ব্যাপারে খুব বেশি কিছু জানি না, তবে এতটুকু জানি যে এর ভেতরে যে রয়েছে সে ততক্ষণ নড়াচড়া করবে না যতক্ষণ তুমি তার দিকে তাকিয়ে থাকবে। তাই যাই হয়ে যাক না কেন, তুমি তার ওপর থেকে নিজের নজর সরাবে না, যাই হয়ে যাক, কারণ সে চায় তুমি যেন কোথাও না কোথাও তাকাও। লেটার রিড করা শেষ হতে হঠাৎ একটা খটখট শব্দ হয়। তারা মেঝেতে তাকিয়ে দেখে বেনের একটু আগে বক্সে ফেলে দেওয়া সেই পেন্সিলটি অদ্ভুতভাবে বাইরে চলে এসেছে। এবার বেন যখন বক্সের দিকে তাকায় তখন হাড় হিম হয়ে যাওয়া একটি ঘটনা ঘটে, কারণ সেই বক্সের ভেতর থেকে একটা মানুষ বাইরে তাকিয়েছিল। সত্যি কি সে মানুষ? যাই হোক, সে এক দৃষ্টে মৃত মানুষের মতো তার মৃত চোখ দিয়ে বেনের দিকে তাকিয়েছিল। আর এটাও নোটিস করা যায় যে লোকটিকে দেখে মনে হচ্ছিল সে জলে ভিজে আছে। তাকে দেখে এটাই মনে হচ্ছিল যে বক্সের ভেতরে পুরো একটি সমুদ্র বা জলের উৎস রয়েছে। এই মানুষটা এখানে কোনো কথাই বলছিল না, সে একেবারেই নিস্তব্ধ। তো এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বেন আর রেচেল তাদের দুজনেরই পা হাত ঠান্ডা হয়ে আসে। তো এমন পরিস্থিতি হওয়ায় বেন শনকে কল করে, কিন্তু শন তার ফোন রিসিভ করে না। তাই বেন শনের উদ্দেশ্যে একটি ভয়েস মেসেজ ছেড়ে রাখে। এরপর বেন ফোন রাখার পরে দেখে যে বক্সের ভেতরের সেই মানুষটা তখনও বেনের দিকে একটানা তাকিয়ে আছে, এবং তারা নোটিস করে যে এই মানুষটা বেন আর রেচেলের গলার আওয়াজও নকল করতে পারছে। যেমন বেন একটু আগে শনের উদ্দেশ্যে যা যা বলেছিল, এই বক্সের মানুষটা বেনের গলায় হুবহু সেই কথাগুলোই এদের সামনে রিপিট করে। সেম ফর রেচেল। রেচেলের ক্ষেত্রেও সে একই ঘটনা ঘটে। সে যেন একটি রেকর্ডারের মতো যা শুনছিল তাই আবার বলছিল। এই চরম ভৌতিক পরিস্থিতি দেখে বেন গাড়ির চাবি নিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবে, কিন্তু রেচেল জানায় এই বক্সটা থেকে আমরা মুখ ফিরিয়ে নিতে পারবো না। যদি এটা করি তবে আমাদের সঙ্গে আরো খারাপ কিছু হতে পারে। কিন্তু ওদের মনে একটি প্রশ্ন জাগছিল যে যদি ওরা ওই বক্সের দিকে না তাকায় তবে কি হবে, লোকটার দিকে না তাকালে সে কি করবে। এটা ফাইন্ড আউট করার জন্য ওরা দুজন 1-2 সেকেন্ডের জন্য বক্সের মানুষটার উপর থেকে নজর সরায়, আর যখন ওরা আবার সেই বক্সের দিকে তাকায় তখন দেখে যে মানুষটা আরো কিছু বাইরে বেরিয়ে এসেছে। মানে এবার বক্সের ওপর তার লম্বা লম্বা আঙ্গুলগুলো দেখতে পাওয়া যায়। এই পয়েন্টে বক্সের লোকটা শনের গলার আওয়াজ নকল করে শনের কথাগুলো রিপিট করতে শুরু করে, যেগুলো সে বক্সটি দেওয়ার সময় বলেছিল। যদিও সে এখানে একটি কথা নিজে থেকে এক্সট্রা অ্যাড করে। সে শনের গলায় বলে যে কোনো উপায়ে হোক একে যেন বাড়ি থেকে বাইরে বেরোতে দেওয়া না হয়, অথচ শন কিন্তু এমন কিছুই বলেন। তো যাই হোক, বেন বুঝতে পারে যে বক্সের এই লোকটা ততক্ষণ মুভ করতে পারবে না যতক্ষণ না তারা অন্যদিকে তাকায়। তো এমন পরিস্থিতিতে বেন ডিসাইড করে যে ওদের মধ্যে রেচেল বক্সের দিকে তাকিয়ে থাকবে, আর এই সুযোগে বেন গাড়ি নিয়ে বাইরে শনকে খুঁজতে যাবে এবং এর ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসা করবে। রেচেল স্বাভাবিকভাবেই একা ওর দিকে নজর রাখতে চাইছিল না, কিন্তু বেন তাকে কনভিন্স করে নেয়। যাওয়ার সময় বেন রেচেলের সেফটি বা নিরাপত্তার জন্য তার হাতে একটি ছুরি দিয়ে যায় এবং প্ল্যান মাফিক বেন বাইরে চলে যায়। তো বেন শনের বাড়ির দিকে এগোচ্ছিল এবং অনবরত শনকে কল করার চেষ্টা করছিল। অনেকবার ট্রাই করার পর ফাইনালি শন কল তোলে এবং এখানে বেন বলে, তুমি আমাকে এটি কি দিয়েছো যার মধ্যে একটি মানুষ বের হচ্ছে এবং সে আমাদের ভয়েস নকল করছে, এবং সে এটাও বলছে যে তুমি নাকি বলেছো বক্সটা নিয়ে বাইরে কোথাও যাওয়া যাবে না। এটা শুনে শন খুব অবাক হয়ে যায় এবং বলে, আমি তো জানতামই না যে সে কথাও বলতে পারে, আর আমি তো কখনো বলিনি যে
তাকে বাড়ি থেকে বেরোতে দেবে না, ও তোকে মিথ্যে কথা বলেছে। কারণ আমি তোমায় এমন কোনো কথা কখনোই বলিনি যে বক্সটা নিয়ে বাইরে যাওয়া যাবে না। এর মানে ওই বক্সের মানুষটা তখন শনের গলায় বেনের সঙ্গে মিথ্যে বলছিল, যাতে বেন রেচেলকে একা রেখে বাড়ি থেকে চলে যায়। তো শন জিজ্ঞাসা করে, তুমি যদি গাড়িতে চলে আসো তাহলে তাকে আসলে কে দেখছে? তো এটাতে বেন তাকে জানায় যে রেচেল বাড়িতেই আছে। এই কথা শোনা মাত্রই শন একদম আতঙ্কিত হয়ে পড়ে আর চিৎকার করে বলে যে বেন, নজর তোমাকেই রাখতে হতো, রেচেলকে নয়। গিফটটা আমি তোমাকেই দিয়েছিলাম, রেচেলকে নয়। তাই তোমাকেই একমাত্র বক্সটার দিকে তাকিয়ে থাকতে হবে, রেচেল তাকালে হবে না। শন ফোনে চিৎকার করে বলছিল যে বেন, অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে বেন, তুমি আর বক্সটার দিকে যেও না, তুমি আর বাড়ির দিকেও যেও না, ওখানে বিপদ আছে বেন। কিন্তু বেন নিজের ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য ফোন কেটে দেয় এবং নিজের গাড়ি নিয়ে বাড়ির দিকে তীব্র গতিতে ছুটতে থাকে। এবার বেন যখন ওই বাড়িতে পৌঁছায় তখন সেখানে কোনো লাইট ছিল না, পুরো বাড়ি ঘুটঘুটে অন্ধকারে ডুবেছিল এবং বাড়িটি দেখে বোঝা যাচ্ছিল যে এখানে কিছু না কিছু হয়েছে। তো কারেন্ট অফ থাকলেও ক্রিসমাসের ট্রিটা জ্বলছিল। এরপর সে রুমের ওয়ালের দিকে এদিকে ওদিকে তাকালে দেখতে পায় যে লাইটের সুইচগুলো সব ভাঙা এবং পুরো বাড়ির ভেতরে এখানে সেখানে বাথরুমের মতো জল স্যাঁতস্যাঁত করছিল, যেন মনে হচ্ছিল কেউ পানি থেকে বের হয়ে চলে এসেছে। তো সে রেচেলকে খুঁজতে থাকে, কিন্তু সে রেচেলকে দেখতে পারে না, এমনকি সে বক্সটিকেও আর সে দেখতে পায় না। এবং সে খেয়াল করে তার বাসার কয়েকটি ট্যাপ খোলা ছিল এবং সেখান থেকে পানি পড়ছে। তো যাই হোক, বেন রেচেলকে খুঁজতে শুরু করে। তো এভাবে খুঁজতে খুঁজতে বেন শুনতে পায় তাদের বাসার বেসমেন্ট থেকে রেচেল তাকে ডাকছে, বেন, আমি নিচে আছি, আমি নিচে আছি। ওটা রেচেলের আসল আওয়াজ নয়, ওই অদ্ভুত লোকটি আওয়াজ করছিল। তো যাই হোক, বেন রেচেলের ভয়েস ফলো করে এবং বেসমেন্ট চেক করতে যায়। সেখানে একটি রুম ছিল যেখানে ওয়াশিং মেশিন রাখা ছিল এবং একটি বাথরুমও ছিল। ভেতরে যাওয়ার পর রেচেলকে কোথাও দেখা যাচ্ছিল না এবং সেখানে ওয়াশরুমের ট্যাপগুলো খোলা এবং পানি পড়তে দেখা যাচ্ছিল। এরপরে বাথরুমের ভিতরে বেন প্রবেশ করলে সে বাথরুমে সেই লোকটাকে দেখতে পায় যে শাওয়ারে বসেছিল। এ থেকে বোঝা যায় সেই লোকটি বক্স থেকে পুরোপুরি বাইরে চলে এসেছে এবং বাথটাবে বসে আছে। বেন তার দিকে পয়েন্ট আউট করে বা আঙুল তাক করে চিৎকার করে বলে যে আমি তোমার দিকে তাকিয়ে আছি, কিন্তু এখন তার কোনো কাজ হচ্ছিল না, কারণ নিয়ম অলরেডি ভেঙে গেছে। বেন সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বেসমেন্টের সিঁড়ির ওপরে সেই অন্ধকারের মধ্যে আরো 4টি ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আর নিচ থেকে ওয়েট করছিল সেই লোকটি। বেন যখন বাথরুমের দিকে লোকটির দিকে তাকায় তখন বেসমেন্টের দরজার দিকে লোকগুলো তার কাছে চলে আসে, আর যখন সে বেসমেন্টের দরজার দিকে তাকায় তখন লোকটি তার কাছে চলে আসে। এখন বেন একসাথে দুদিকে তো তাকাতে পারবে না, অর্থাৎ সে ফেসে গেছে। সে যেদিকেই তাকাক না কেন একজন না একজন তার দিকে এগিয়েই আসবে। তো এইভাবে সেই আলাদা জগতের এন্টিটি গুলো তাকে ঘিরে ফেলে এবং একসময় সে বক্সের সে মানুষটি সে বেসমেন্টে থাকা শেষ লাইটটিও অফ করে দেয় এবং চারদিকে অন্ধকার হয়ে যায়। সাথে সাথে মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আদার সাইড অফ দ্য বক্সের সম্পূর্ণ কাহিনী। তো এখানে কিছু সূক্ষ্ম বিষয় এবং থিওরি তৈরি হয় যা নিয়ে একটু আলোচনা করি। তো অবশ্যই এই বক্সটি সুপার ন্যাচারাল ছিল এবং এর ভিতরে যে সত্তাটি ছিল সে খুব খারাপ একটি সত্তা ছিল। সে মানুষের আওয়াজ নকল করত, তাদের কথা পুনরায় আবৃত্তি করত এবং ভুল ইনফরমেশন দিত। যেমন শনের কথা যখন বলে তখন সে একটি কথা এক্সট্রা বলে যে এই বক্সটি নিয়ে বাইরে যাওয়া যাবে না, এবং এছাড়াও সে বেনের সামনে এমন প্রিটেন্ড করে যে তার দিকে তাকিয়ে থাকলে সে বাইরে আসতে পারবে না, কিন্তু যখন বেন বাইরে যায় তখন রেচেল তার দিকে তাকিয়ে থাকলেও সে বাইরেই চলে আসে। আসলে বিষয়টি এমন ছিল যে বেন যতক্ষণ তার দিকে তাকাবে ততক্ষণ সে বের হতে পারবে না, কারণ সে বক্সটি বেন ওপেন করেছিল। কিন্তু এই সত্তাটি এখানে চতুরতা করে এবং বোঝায় যে তার দিকে যে কেউ তাকিয়ে থাকলেই হবে। তো যাই হোক, তো শন এই বক্সটা বেনকে দিয়েছিল তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। এখানে আরো একটি প্রশ্ন থাকে যে আসলে এই সত্তাটি আসলে কি, আর সে কেন পুরো পৃথিবীকে কনজিউম করে নেয় না? ওয়েল, এই সত্তাটি লোকেদেরকে কনজিউম বা গ্র্যাশ করে নেয়, যার পর তারাও এই বক্সের একটি অংশ বা অন্য কোনো ডাইমেনশনের অংশ হয়ে যায়। সে কারণেই তো বেসমেন্টে আমরা অন্ধকারের মধ্যে 4টি ছায়ামূর্তিকে দেখতে পাই। তারা আসলে এই এন্টিটির পূর্ববর্তী শিকার ছিল। তবে এই সিনের ওপর যদি একটু ভালোভাবে নোটিস করেন তবে দেখতে পারবেন যে বাঁদিকে যে দাঁড়িয়ে আছে
সে হয়তো রেচেল। তো এখানে এর দুটো প্রুফ বা প্রমাণ আছে, একটি হলো তার গলার হার এবং অন্যটি হলো তার কানের দুল বা ইয়াররিংস। এছাড়াও তার চুলের যে কাটিং স্টাইল সেটাও সেই অদ্ভুত ছায়ামূর্তিটির সঙ্গে মিলে যায়। তো এই দুটো ছবিকে আপনারাই কম্পেয়ার করে দেখতে পারেন যে এটা রেচেল কিনা। হতে পারে এই ছায়ামূর্তি যেটি রেচেলের মতো দেখতে সেই বেনকে ফাঁদে ফেলার জন্য নিচে ডেকেছিল। আর হ্যাঁ, আরেকটি অদ্ভুত জিনিস আপনারা নিশ্চয়ই নোটিশ করেছেন যে বক্সের মানুষটা সবসময় ভেজা থাকে। ইনফ্যাক্ট বাড়িতে ট্যাপ আর শাওয়ারও অন করে রেখেছিল। হয়তো এটা আমাদের পৃথিবীরই কোনো প্রাণী যেটা সমুদ্রে থাকে এবং এমনই কোনো বক্সের মাধ্যমে সে এই স্থলভাগে উঠে আসে। তো যাই হোক, যে কোনো বিষয়ই হতে পারে আসলে। তো ভিডিওটির এক্সপ্লেনেশন ভালো লাগলে এবং পরবর্তীতে এমন আরো ভিডিও পেতে চাইলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।